আচ্ছা, তোমাদের চ্যাপ্টার 7 মোটামুটিভাবে শেষ করলাম। এবার নেক্সট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 8, যেখানে রয়েছে মানুষের খাদ্য উৎপাদন, ফুড অ্যান্ড ফুড প্রোডাকশন। এটা একটা বেশ বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা শেষ হলে আপাতত তোমাদের মানে রিভিশন টেস্ট অফ দি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। তো এই চ্যাপ্টারটা খানিকটা এগিয়ে রাখি তোমাদের। দেখো, মানুষের খাদ্য উৎপাদন, এই চ্যাপ্টারে যা যা পড়বো আমরা সেগুলো হচ্ছে ফসল বা ক্রপ, ফসল উৎপাদন, ক্রপ প্রোডাকশন। তার সাথে সাথে রয়েছে ভ্যারাইটিস অফ ক্রপস বা ফসলের বৈচিত্র্য। তাহলে আমরা প্রথমেই পড়ব ফসল, ফসল ফসলের বৈচিত্র্য আর ফসল উৎপাদন। এটা খুব মানে এগ্রিকালচার রিলেটেড, তো কৃষি কাজ সংক্রান্ত, সেই জন্য তোমাদের হয়তো ততটা ইন্টারেস্ট মানে পাবে না তোমরা এটা পড়তে গিয়ে, কিন্তু সিলেবাসে যখন আছে আর এখান থেকে অনেক কোয়েশ্চেনই হবে এবং পরীক্ষার জন্য অবশ্যই তোমাদের পড়তে হবে। আর চাষবাস তো জানা দরকারও আমাদের। চাষবাস চাষবাসই আমাদের বাঁচিয়ে রেখেছে, সুতরাং খারাপ লাগলেও বা ভালো না লাগলেও তোমাদের কিন্তু এই চাষবাস সম্বন্ধে বেসিক কিছু কনসেপশন রাখার দরকার আছে, যে কারণেই সিলেবাসে এগুলো আনা হয়েছে আর কি। আচ্ছা, ফসল বা ক্রপস, ক্রপস বলতে কি বোঝায় না, যখন বেশ বড় জায়গা জুড়ে একই রকম নির্দিষ্ট কোনো প্রজাতির কোনো উদ্ভিদের চাষবাস করা হয়, সেটাই কিন্তু তখন ফসল বা ক্রপস হিসেবে ধরা হয়। ধরো কয়েক একর বা কয়েক বিঘা জুড়ে, বা গ্রামাঞ্চলে দেখেছো তোমরা যখন ধান চাষ হয়, পরপর পরপর মাঠের পর মাঠ বিরাট জায়গা জুড়ে রয়েছে শুধু ধান অথবা শুধু গম অথবা অন্য কোনো ফসল। তো এই যে বিরাট জায়গা জুড়ে নির্দিষ্ট কোনো বিশেষ প্রজাতির উদ্ভিদের চাষ করা হচ্ছে, সেই চাষ করাটাকেই বলা হয় ফসল উৎপাদন। সেটাই হচ্ছে ফসল বা ক্রপ। ধান, গম, ভুট্টা এই সবই হচ্ছে ফসলের মধ্যে পড়ে। তো এই ফসল বিভিন্ন রকমের হতে পারে। কোনোটা হতে পারে তন্ডুল জাতীয় বা সিরিয়াল টাইপ। এই ধান, গম, ভুট্টা এগুলো সবই হচ্ছে তন্ডুল জাতীয় বা সিরিয়াল টাইপ। আবার দেখো কোনো ফসল হতে পারে ডাল জাতীয়, পালস প্রডিউসিং। যত রকমের ডাল আমরা খাই, মুগ, মসুর, অড়হর, সমস্তই হচ্ছে পালস প্রডিউসিং বা ডাল জাতীয়। তন্তু জাতীয় কিছু উদ্ভিদ রয়েছে যাদের তন্তু আমাদের বিশেষ বিশেষ কাজে লাগে, যেমন কটন বা তুলো, পাট, শন, এগুলো হচ্ছে তন্তু জাতীয় ফসল। এদের তন্তুই আমাদের নানা রকম প্রয়োজনে লাগে। তৈলবীজ বা অয়েল সিড প্রডিউসিং প্লান্ট, সেখান থেকে আমরা ভোজ্য তেল অথবা অন্য কাজে ব্যবহৃত তেল পাই, যেমন সূর্যমুখী, সর্ষে কিংবা তিল, এরা এই তৈলবীজ জাতীয় ফসলের মধ্যে পড়ছে। কন্দ জাতীয় ফসল, কন্দ জাতীয় ফসল বলতে বোঝায় সাধারণত মাটির তলায় থাকে তার মূল কিংবা কাণ্ড। তো ওই মূল কিংবা কাণ্ড আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো আলুর টিউবার, স্ফীতকন্দ। আবার গুড়িকন্দ, ওলের ক্ষেত্রে গুড়িকন্দ, আদার ক্ষেত্রে গ্রন্থিকন্দ বা গ্রন্থিকাণ্ড, রাইজোম, এগুলি হচ্ছে কন্দ জাতীয় ফসল। পেঁয়াজের ক্ষেত্রে বাল্ব। এই পেঁয়াজ, আলু, আদা, রসুন এরা সবই কন্দ জাতীয় ফসল। তাছাড়া চিনি পাওয়া যাচ্ছে, যেখান থেকে চিনি প্রধানত আখ থেকেই বা কেন সুগার থেকেই আমরা চিনি পাই। তাছাড়া সুগার বিট, এই সুগার বিট উদ্ভিদ থেকেও প্রচুর পরিমাণে চিনি পাওয়া যায়। এবার ওষুধ পাওয়া যায় যে সমস্ত উদ্ভিদ থেকে, তারা মেডিসিনাল প্লান্ট হিসেবে ব্যবহৃত হয়। তোমরা জানো সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যাচ্ছে রেসারপিন, আবার কুইনাইন পাওয়া যাচ্ছে সিংকোনা গাছ থেকে, তুলসী কিংবা বাসক, এগুলো তো তোমরা জানোই, প্রচুর মেডিসিনাল প্লান্টের নাম তোমরা জানো। আর মশলা পাওয়া যায়, স্পাইস প্রডিউসিং ফসল, বেশ কিছু মশলা উৎপাদনকারী ফসল রয়েছে যেগুলো তোমরা জানো, যেমন গোলমরিচ, আদা, ধনে, জিরে, এগুলো সবই মশলা হিসেবে আমরা ব্যবহার করি। এখন এই ফসলগুলো কোন সিজনে হয় তার ভিত্তিতে ফসলকে আবার দুরকমভাবে ভাগ করা যেতে পারে। কোনোটা খারিফ ফসল আর কোনোটা রবি ফসল। তো খারিফ আর রবি ফসল বলতে কি বোঝায়? খারিফ ফসল হচ্ছে যেগুলো সাধারণত বর্ষার সময় হয়, জুন জুলাই মাসে যেগুলোর চাষ করা হয়, তারপর সেপ্টেম্বর অক্টোবর মাসে তাদের হারভেস্টিং হয় বা ফসল তোলা হয়, এটাই হচ্ছে আমাদের খারিফ ফসল। খারিফ ফসল বর্ষাকালীন ফসল। আর এটা পুরোপুরি বর্ষাকালীন ফসল মানে বুঝতে পারছো, এটা মৌসুমি বায়ুর ওপর বা মনসুনের ওপর পুরোপুরি ডিপেন্ড করে আর কি। যেমন ধরো ধান, ভুট্টা, চিনেবাদাম, এগুলো হচ্ছে এই খারিফ ফসলের মধ্যে পড়ে। আর রবি ফসল বা রবি ক্রপস হচ্ছে উইন্টার ক্রপ, শীতের সময় হয়। সাধারণত শীতকালীন সময়, বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসে এদের চাষটা শুরু করা হয়। তারপর মার্চ এপ্রিল মাস এরকম সময় এদের হারভেস্টিং বা ফসল তোলা হয়।
এরাই শীতকালীন ফসল, আর এদের জন্য কোনো মনসুনের উপর ডিপেন্ড করতে হয় না। নর্মাল যে সেচ ব্যবস্থা বা ইরিগেশন, তার সাহায্যেই এই চাষগুলো হয়। গম, বার্লি কিংবা ছোলা, মটর, এগুলো এই চাষের মধ্যেই পড়ে। এবার দেখো, এই ফসল উৎপাদনের জন্য কি কি স্টেপস চাষিদের নিতে হয়। তার জন্য বেশ কতগুলো পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো হচ্ছে, মানে আমরা আগে ফসলের একটু ভাগটা করে নিই, বা এগ্রিকালচার বা ফসল বলতে যাকে যাকে বোঝায় সেই ভাগগুলো একটু আমরা করে নিতে পারি। ধরো, আমরা এগ্রিকালচার, এটাকেই আমরা চাষবাস বলতে মূলত আমরা এই এগ্রিকালচার শব্দটাই ব্যবহার করি। কিন্তু চাষবাস মানে যেটা এগ্রিকালচার, সেটা কিন্তু শুধু ধান, গম, যব, ভুট্টা উৎপাদন নয়, এর সাথে অনেক কিছু রয়েছে। সেটা বলার জন্য আমি আবার ফিরে এলাম এই এগ্রিকালচারের ক্ষেত্রে। এই এগ্রিকালচারের অনেকগুলো ভাগ রয়েছে, যেমন অ্যাগ্রোনমি। একেই অ্যাগ্রোনমি বলতেই আমরা সাধারণত ধান, গম, ভুট্টা, ডাল, এই জাতীয় যত শস্য রয়েছে তাদের চাষের কথা বুঝতে পারি। এর মধ্যে যেমন অ্যাগ্রোনমি হবে, এটা ছাড়াও রয়েছে হর্টিকালচার। হর্টিকালচার বলতে সাধারণভাবে উদ্যানবিদ্যা বোঝায়, হর্টিকালচার বা উদ্যানবিদ্যা। এর মধ্যে কিন্তু সবজি চাষও যেমন রয়েছে, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের ফুল, আবার অর্নামেন্টাল প্লান্ট বা আলংকারিক উদ্ভিদ। এই আলংকারিক উদ্ভিদও কিন্তু এই আলংকারিক উদ্ভিদ, বিশেষ ফুল, বিশেষ ধরনের ফল, সবই হর্টিকালচারের অন্তর্গত। সবাই কিন্তু এগ্রিকালচার। এছাড়াও যেগুলো রয়েছে অ্যানিমাল হাজবেন্ড্রি। অ্যানিমাল হাজবেন্ড্রি বা পশুপালন, এই পশুপালনের মধ্যে কিন্তু অনেকগুলো রয়েছে। এর মধ্যে রয়েছে পোলট্রি, ডেয়ারি ফার্মিং, পোলট্রি, ডেয়ারি ফার্মিং, পিসিকালচার, মৎস্য চাষ, পোলট্রি যেখানে হাঁস, মুরগি প্রতিপালন করা হচ্ছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফাউল বা চিকেনেরই কথা ভেবে থাকি। ডেয়ারি, গরু, মোষ পালন করা হচ্ছে প্রচুর পরিমাণে দুধ উৎপাদনের জন্য, যেখানে হোয়াইট রিভলিউশন আসছে যেখান থেকে। পিসিকালচার বা মৎস্য চাষ, এই মৎস্য চাষের মধ্যেও কিন্তু অনেকগুলো আবার ভাগ রয়েছে। অ্যাকুয়াকালচার পুরোটাকেই বলা হয়, আর পিসিকালচার তার একটা ভাগ, এখানে শুধু মৎস্য চাষের কথা বলা হয়। এছাড়াও কিন্তু রয়েছে পার্ল কালচার, মানে মুক্ত চাষ, সেও কিন্তু ওই অ্যাকুয়াকালচার বা অ্যানিমাল হাজবেন্ড্রির মধ্যেই পড়ে আর কি। যাই হোক, আমরা পিসিকালচার, পার্ল কালচার, তাছাড়া রয়েছে এপিকালচার, মৌমাছি চাষ বা এপিকালচার, সেরিকালচার, যেখান থেকে রেশম উৎপাদন হচ্ছে, রেশম মতের চাষ, যেখান থেকে রেশম তৈরি হয়, সেরিকালচার। এপিকালচার মৌমাছি চাষ, পার্ল কালচার মুক্ত চাষ, পিসিকালচার মৎস্য চাষ, ডেয়ারি এখানে গরু, মোষ পালন করে দুধ পাওয়া যাচ্ছে, পোলট্রি, হাঁস, মুরগি পালন করা হচ্ছে, এই সবই কিন্তু, আর হর্টিকালচার, অ্যাগ্রোনমি, সবই এগ্রিকালচারের মধ্যে। তো আগে আমরা দেখে নেব এই যে অ্যাগ্রোনমি পার্টটা, যেখানে চাষবাস বলতে মূলত যেটা মেজর ক্রপস, ধান, গম, ভুট্টা, এরাই অ্যাগ্রোনমির মধ্যে পড়ে। তাদের চাষবাসটা কিভাবে হচ্ছে, চাষবাসের কতগুলো ধাপ রয়েছে। প্রথম ধাপই হচ্ছে জমি তৈরি করতে হবে। ফার্স্ট ধাপ হচ্ছে জমি তৈরি। টেক্সট বই থেকে তোমরা একটু ফলো করো, ওখানে সমস্ত স্টেপগুলো পরপর দেওয়া রয়েছে। জমি তৈরি করতে হবে। এবার জমি তৈরি করার পদ্ধতিগুলো কি হবে সেগুলো আলোচনা করতে হবে। জমি তৈরি হয়ে গেলে এবার বীজ বপন করতে হবে। এই বীজ বপন দুভাবে হতে পারে, সরাসরি বীজ জমিতে ছড়িয়ে দিয়ে তারপর তার জার্মিনেশন হয়ে স্যাপলিং থেকে ম্যাচিওর প্লান্ট হতে পারে, ফসল পেতে পারি। অথবা কি করা হয়, কখনো কখনো নির্দিষ্ট কোনো জমিতে ওই বীজ বপন করা হয়, এবং সেটা খুব ঘনভাবে, যাতে একসাথে অসংখ্য ছোট ছোট স্যাপলিং তৈরি হতে পারে। তো ছোট্ট জায়গায় একসাথে অনেক বীজ ফেলে দেওয়া হলো, প্রচুর তাদের ছোট স্যাপলিং তৈরি হলো, ছোট চারাগাছ তৈরি হলো। এবার ওই চারাগাছগুলোকে তুলে নিয়ে গিয়ে একটা বিরাট জমিতে পরপর পরপর নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী সেগুলোকে পরপর পরপর রোপণ করা হয়, সেটাই হচ্ছে বীজ বপন। তারপর বীজ বপন হয়ে গেল, জমি তৈরির সময়ও অনেক সময় সার দিয়ে দেওয়া হয়, অথবা বীজ বপন হয়ে যাওয়ার পর যখন এই চারাগাছ খানিকটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, তখন সার প্রয়োগ করতে হয়।
এবার এই সার সম্পর্কেও তোমরা পড়বে। সার দু রকমের হয়, একটা হচ্ছে জৈব সার বা অর্গানিক ম্যানিওর, আর একটা হচ্ছে অজৈব সার বা ইনঅর্গানিক ফার্টিলাইজার। তো কোন সারটা চাষের জন্য বেশি ভালো সেই সম্পর্কেও বইতে তোমরা পাবে, যে ইনঅর্গানিক ফার্টিলাইজার বা অজৈব সারের চেয়ে জৈব সার বা অর্গানিক ম্যানিওর ব্যবহার করাটা অনেক বেশি ভালো জমির পক্ষে এবং ফসলের পক্ষেও। তাতে জমির গুণমান বজায় থাকে, মাটির পিএইচের তারতম্য তেমন বেশি হয় না, মাটিতে যে সমস্ত অণুজীব থাকলে ফসলের পক্ষে উপকারী সেই অণুজীব মারা যায় না, মাটিতে বায়ু চলাচলও ভালো হয়, এবং বছরের পর বছর যদি আমরা একই জমিতে চাষ করে যাই সেক্ষেত্রেও ফসল উৎপাদনের ক্ষেত্রে তেমন অসুবিধা হয় না। কিন্তু অজৈব সার ব্যবহার করলে পরপর একই জমিতে যদি অজৈব সার ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে যে 4-5 বার ফসল উৎপাদন ভালোভাবে হলেও তারপর আস্তে আস্তে করে জমির প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়, সেটা নষ্ট হয়ে যায় এবং আর ফসল উৎপাদন ভালো হয় না, তখন আবার তার চরিত্র বদলানোর জন্য ব্যবস্থা নিতে হয়। আচ্ছা, সার প্রয়োগের পর জলসেচ, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ইরিগেশন বা জলসেচ। এই জলসেচ বিভিন্নভাবে করা হয়, তার পদ্ধতিগুলো বইতে দেখবে ছবি সহ তোমাদের দেওয়া রয়েছে, যে চিরাচরিত প্রথা বা কনভেনশনাল মেথড কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে জমিতে জলসেচের জন্য। দেখবে কতগুলো পদ্ধতি রয়েছে, যেমন ওই দড়ি বালতি পুলি নালা পদ্ধতি, অর্থাৎ সেখানে একটা জলের উৎস, সেটা কুয়ো হতে পারে, সেই কুয়োর মাথায় একটা পুলি লাগানো রয়েছে, দড়ির সাহায্যে বালতি রয়েছে, যেভাবে কুয়ো থেকে জল তোলা হয় তো সেইভাবে জল তুলে ওই কুয়োর পাশ দিয়ে একটা নালা করা রয়েছে, সেখানে ওই নালাতে জলটা ঢেলে দেওয়া হয়। এটা খুব পরিশ্রম করতে হয়, মানে যে জল তুলছে তাকে টানা ওই জল তোলার কাজে দড়ি টেনে টেনে জল তুলে ঢালতে হচ্ছে নালাতে, তারপর জমিতে যাচ্ছে, এতে জলের অপচয়ও যথেষ্ট বেশি হয়। আবার রয়েছে দোলানো বালতি পদ্ধতি, এটাও রয়েছে, একটা টিনের বড় অংশকে বাঁকিয়ে একটা বড় বালতির মতো করে দুজন দুদিক থেকে ধরে জলের উৎস যেখানে সেখান থেকে জল তুলে তারা জমিতে ফেলে দিচ্ছে, এটাও ভীষণ পরিশ্রমের ব্যাপার। তাছাড়া ঢেকাল পদ্ধতি, পার্শি চাকা পদ্ধতি, এগুলো অনেক চিরাচরিত পদ্ধতি রয়েছে। বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হচ্ছে জলের অপচয় রোধ করার জন্য ব্যবহার করা হচ্ছে ড্রিপ পদ্ধতি, ড্রিপ ইরিগেশন আর স্প্রিংকলার সিস্টেম। সেখানে কি করা হচ্ছে না, পাইপলাইন করে দেওয়া হচ্ছে জলের উৎস থেকে, এবার ওই পাইপলাইনগুলো জমির সারা জমি বরাবর রয়েছে নির্দিষ্ট লেন বরাবর, এবং সেই পাইপলাইনের এক এক জায়গায় ফুটো রয়েছে যাতে প্রত্যেকটা গাছের গোড়ায় নির্দিষ্ট পরিমাণ জল পৌঁছে দিতে পারে। এতে কি করা হচ্ছে না, ইনিশিয়াল কস্ট অনেক বেশি হচ্ছে, অর্থাৎ এই পাইপলাইন বসানোর কাজে খরচ বেশি হচ্ছে, কিন্তু জলের অপচয় অনেক রোধ করা যাচ্ছে। ফোয়ারা পদ্ধতি বা স্প্রিংকলার সিস্টেম, সেখানে কি করা হচ্ছে, এভাবে পাইপলাইনই রয়েছে, পাইপলাইনের এক এক জায়গায় ফোয়ারার সিস্টেম রয়েছে, তো যখন ইরিগেশনের দরকার হচ্ছে তখন ওই ফোয়ারাগুলো অন করে দেওয়া হচ্ছে, ফলে ফোয়ারার সাহায্যে জল ছড়িয়ে গাছগুলোতে ভালোভাবে জল পৌঁছে দিচ্ছে, এবং এখানেও জলের অপচয় অনেক কম হচ্ছে। আচ্ছা, এর পরের পদ্ধতি হচ্ছে, ফসল তো হলো, ফসলে তো আগাছা বা অনেক প্যারাসাইট এগুলো তো জন্মাবেই ফসলের ক্ষতি করার জন্য, আগাছা দমন করতে হবে। আগাছা বলতে এখানে অবাঞ্ছিত উদ্ভিদ, আনওয়ান্টেড প্লান্ট, যাদের উইড বলা হয়, ওই আগাছা বা উইডকে দমন করার জন্য অনেক রকম উইডিসাইড বা আগাছানাশক কেমিক্যালস বা রাসায়নিক ব্যবহার করা হয়, যেমন কতগুলো নাম তোমাদের বইতে আছে দেখবে, 2,4-D, পিক্লোরাম, ডালাপন, এই সমস্ত। 2,4-D বলতে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-D এর পুরো নামটা আসে পরীক্ষাতে, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এটা একটা কৃত্রিম অক্সিন বা কৃত্রিম ফাইটোহরমোন অক্সিন, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আগাছা নাশক হিসেবে এটা ভীষণভাবে ব্যবহৃত হয়। আমাদের মিশনেও তোমরা দেখেছো, জুনিয়র সেকশনে যাওয়ার রাস্তার দুধারে এক এক সময় দুধারে যে ঘাস টাসগুলো হয় রাস্তার দুধারে, সেগুলোকে নষ্ট করার জন্য স্প্রে করছে কেউ একজন। একজন যেদিন স্প্রে করছে দেখবে তার পরের দিনে সমস্ত ঘাসগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তারা এই আগাছানাশক হিসেবে 2,4-D ব্যবহার করছে। ফলে একজন শুধু স্প্রে করেই পুরো রাস্তার দুধার বিরাট জায়গা জুড়ে আগাছা তুলে দিতে পারে। চাষের ক্ষেত্রেও এগুলো প্রয়োগ করলে যে উদ্ভিদগুলো ধ্বংস হয় সাধারণত সেগুলো দ্বিবীজপত্রী, আর ধান, গম, ভুট্টা এগুলো সব একবীজপত্রী। এরা একবীজপত্রীর ক্ষতি করে না, দ্বিবীজপত্রীর ক্ষতি করে। ফলে চাষের জমিতে আগাছা ফেলার জন্য এদের যথেষ্ট উপকারিতা রয়েছে।
এবার ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো। এই ক্ষতিকারক কীটপতঙ্গ এ তো ফসলের প্রচুর ক্ষতি করে। তোমরা পঙ্গপালের নাম যথেষ্ট শুনেছ। তাছাড়া বিভিন্ন পতঙ্গের লার্ভা, তারা ফসলের নরম কাণ্ড, নরম ফুল কিংবা বীজ খেয়ে নষ্ট করে দেয়। এই ফসলের হাত থেকে বাঁচানোর জন্য যা ব্যবহার করা হয় সেগুলো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড। এখন জৈবিক পদ্ধতিতে এদের নিয়ন্ত্রণ আজকাল সম্ভব হচ্ছে। এই কীটনাশক প্রয়োগ করার ফলে কি হচ্ছে না, কীটনাশক পোকামাকড়কে মেরে ফেলছে ঠিকই, ফসলের সুবিধে হচ্ছে ঠিকই, কিন্তু মাটিতে মিশে যাচ্ছে, মাটির চরিত্র নষ্ট করছে। আবার বৃষ্টির জলে কীটনাশক ধুয়ে জলাশয়ে গিয়ে পড়ছে, জলের প্রকৃতি নষ্ট হচ্ছে। ফলে পুরোপুরি মৃত্তিকা দূষণ, জল দূষণের পিছনে এই কীটনাশকের বিরাট ভূমিকা রয়েছে, এবং তার থেকে ফুড চেনের মাধ্যমে আমাদের শরীরেও পৌঁছচ্ছে, আমাদেরও অনেক রকম শরীরে রোগ সৃষ্টির পিছনে এর ভূমিকা রয়েছে। তাই বর্তমানে কিছু জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে, যেমন ভাইরাস দিয়ে, নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস এনপিভি, গ্র্যানুলোসিস ভাইরাস, নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস, গ্র্যানুলোসিস ভাইরাস, এগুলো কিন্তু ভাইরাস। এই ভাইরাসগুলো থেকে যে রাসায়নিক বস্তুগুলো তৈরি হচ্ছে তারা কিন্তু এই পতঙ্গের লার্ভাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এতে সুবিধে কি হচ্ছে, চাষের জমির কোনো ক্ষতি হচ্ছে না, বা দূষণ হিসেবে এরা কোনোভাবেই আমাদের ক্ষতি করছে না, দূষক পদার্থ হিসেবে নয়ই একদম। সুতরাং এই সমস্ত ব্যবহার করা অনেক বেশি বর্তমানে সুবিধাজনক। তাছাড়া জানো যে ব্যাসিলাস থুরিনজিয়েনসিস বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে, যেখান থেকে টক্সিক পদার্থ বেরোয়, ক্রাই প্রোটিন। সেই ক্রাই প্রোটিন ব্যবহার করা হচ্ছে এই পতঙ্গের লার্ভার ধ্বংস করার ক্ষেত্রে। বিটি প্রোটিন, ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ব্যাকটেরিয়া থেকে যে বিটি প্রোটিন বা ক্রাই প্রোটিন তৈরি হচ্ছে, সেটাও উদ্ভিদের মধ্যে প্রয়োগ করলে দেখা যাচ্ছে যে যে সমস্ত পতঙ্গের লার্ভাগুলো ক্ষতি করত ফসলের, তারা সবাই মরে যাচ্ছে। এটাও কিন্তু জৈবিক নিয়ন্ত্রণ হিসেবে বর্তমানে অনেক বেশি ব্যবহৃত হচ্ছে তথাকথিত এই কীটনাশক কিংবা ছত্রাকনাশকের তুলনায়। এরপর রয়েছে ফসল তোলা। ফসল হয়ে গেল, কীটনাশক দিয়ে দিয়েছো, ফসল ভালো হয়েছে, ফসল তোলা। এই হারভেস্টিংয়ের ক্ষেত্রে অনেক রকম যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, যেমন জমি তৈরির ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে, দেখতে পাবে তোমরা, বীজ বপন করার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে, হারভেস্টিংয়ের ক্ষেত্রেও তেমনি অনেক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এখন তো আগে যেমন প্রচুর লেবার লাগতো চাষের জমিতে ওই ফসল তোলার ক্ষেত্রে, এখন কিন্তু যন্ত্রই যথেষ্ট। বিরাট বিরাট জমির সমস্ত ফসল মুহূর্তের মধ্যে, একদিনের মধ্যে হয়তো 6-7 একরের ফসল তুলে তারা একদম যথাস্থানে পৌঁছে দিচ্ছে জমি থেকে, এবং তার থেকে যে সিড কিংবা তার যে ফসল সেটাও আমরা আলাদা করে নিতে পারছি এই যন্ত্রের সাহায্যে। ফলে ম্যান পাওয়ার অনেক কম লাগছে, পরিশ্রম অনেক বেঁচে যাচ্ছে, এবং আমরা ভালোভাবেই ফসলকে তুলে নিতে পারছি। এরপর রয়েছে স্টোরেজ। যে ফসল তৈরি হলো সেগুলোর সঞ্চয়, সেটা তো আর তৈরি করার সাথে সাথে সবাই খেয়ে ফেলবে না, আগামী অনেক দিন অবধি তাদের সঞ্চয় করে রাখতে হবে। এবং সেই সঞ্চয় করার ব্যাপারটি আমাদের প্রথমেই ভাবতে হবে, যে ফসলের সঞ্চয় করতে হবে তাকে জল শূন্য করতে হবে, ডিহাইড্রেটেড করতে হবে। যতটা সম্ভব রোদে দিয়ে শুকিয়ে জলের পরিমাণ ওখান থেকে কমিয়ে ফেলতে পারলে, বা জল একেবারে না থাকলে, শুকনো হয়ে গেলে, সেই বীজকে সংরক্ষণ করা যায় বেশি দিনের জন্য। আবার কোনো রকম অণুজীব বা ছত্রাক অথবা পেস্টের যেন অনুপ্রবেশ না ঘটে। সুতরাং আগে সানড্রাই করে নিতে হবে, শুকনো করে নিতে হবে, তারপর এমন জায়গায় রাখতে হবে যে জায়গার মধ্যে কোনো ময়েশ্চার ঢুকতে পারবে না, কোনো অণুজীব ঢুকতে পারবে না, অথবা পেস্ট ঢুকতে পারবে না। সুতরাং বায়ুশূন্য অবস্থায় ভ্যাকুয়াম করে যদি রাখা যায়, আর নাইট্রোজেন গ্যাস যদি চালিয়ে রাখা যায়, তাহলে কিন্তু এই ফসলকে দীর্ঘদিন ধরে রাখা যায়, সুরক্ষিত রাখা যায়। আর সেক্ষেত্রে ব্যবহার করা হয় শস্যাগার বা শিলো। ওই শিলোর ক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি এয়ারটাইট, এবং সেখানে নাইট্রোজেন গ্যাসও চালানোর ব্যবস্থা রয়েছে কোনো কোনো জায়গায়। ফলে কিছু যদি অণুজীব জন্মায়ও, সেখানে অক্সিজেনের সাপ্লাই বন্ধ হয়ে যায়, ফলে তারা অক্সিজেন না পেয়ে শ্বাসক্রিয়া চালাতে পারে না, তারা অটোমেটিক্যালি মারা যায়। আবার বীজ সংরক্ষণের ক্ষেত্রেও ভাবতে হয়, পরবর্তী চাষের জন্য বীজ সংরক্ষণ করতে হয়। দেখা যায় যে বীজগুলো ভায়াবল বীজ, যার মধ্যে এমব্রিও খুব ঠিকঠাক রয়েছে বা সুস্থ রয়েছে, সেই বীজকে সংরক্ষণ করে রেখে পরের বছর চাষের জন্য ব্যবহার করা যেতে পারে।
আর তার জন্য কিছু পেস্টিসাইড, কিছু কেমিক্যালসও ব্যবহার করা হয় যাতে পোকামাকড় অথবা কোনো অণুজীব নষ্ট না করে দিতে পারে। এবার আমরা নির্দিষ্ট কিছু ফসলের ক্ষেত্রে ওই একই পদ্ধতিগুলো পড়বো। যেমন ধরো ধান, ধান এটা প্রধান খাদ্য আমাদের এখানকার। তো এই ধান বিভিন্ন রকম হতে পারে, আউশ ধান, আমন ধান। কোন সময়ে হয় তার উপর নির্ভর করছে আউশ এবং আমন ধান। তো আমন ধানটাই আমাদের সবচেয়ে বেশি হয় বর্ষাকালে, যে ধানটা হয় গুণমান হিসেবে এই ধানই আমাদের খাওয়ার পক্ষে আদর্শ আর কি। যাই হোক, তাহলে আউশ ধান, আমন ধান কোন ধরনের তার কিছু জাতের নাম তোমরা বইতে পাবে। ভাষামানিক, ঝিঙ্গাশাল টিঙ্গাশাল রয়েছে যেগুলো উৎকৃষ্ট মানের। আমন ধান যেগুলো দাম যথেষ্ট বেশি, সেগুলো চাষ সম্বন্ধে বইতে একটু পড়বে। তারপর দেখবে কিছু কিছু ধান খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আবার কিছু মাঝারি সময়ে, আর কিছু বেশি সময় লাগে। সেই অনুযায়ী আবার তিনটে ভাগ রয়েছে, যেগুলো স্বল্প মেয়াদি, যেগুলো মধ্যমেয়াদি, অথবা যেগুলো দীর্ঘমেয়াদী। এগুলো বইতে তোমরা পাবে, দেখে নেবে। আরেকটা জিনিস দেখবে বইতে, এই যে 3 রকম ধান রয়েছে, আউশ ধান, আমন ধান আর বোরো ধান। বোরো ধানটা তো আগে ছিল না আমাদের দেশে, অনেক পরে এসেছে। হাই ইল্ডিং ভ্যারাইটিসগুলো যখন এলো তখনই এগুলো এসেছে। আগে তো আউশ আমন এটাই হতো, এখন বোরো ধান 3টে করে হচ্ছে বলেই ফসল উৎপাদন অনেক বেশি। এখন এই 3 রকম ধানের ক্ষেত্রে বীজতলা তৈরি, ধান রোপণ, ধান বোনা, ধান কাটা, এই পদ্ধতিগুলো কোন সময়ে করা হয় তার একটা টেবিল বইতে হয়তো দেওয়া আছে। দেখবে ওই টেবিল থেকেও প্রচুর কোয়েশ্চেন আছে, ওই টেবিলটা একটু ভালো করে দেখে নেবেন। তারপর ধানের ক্ষেত্রে চাষের যা যা পদ্ধতি, জমি তৈরি, তারপর বীজ রোপণ, তারপর সার প্রয়োগ, তারপর আগাছা দমন, ফসল তোলা আর সঞ্চয়, সব পদ্ধতিগুলো এমনি সাধারণ চাষের ক্ষেত্রে যেমন হয় এখানেও সেভাবে পড়বে। তো এভাবে ধান। তারপর রয়েছে আম। আমেরও কত ভ্যারাইটি রয়েছে, কোন কোন জায়গায় আম ভালো হয়, কত রকমের আমের প্রজাতি রয়েছে, বই থেকে একটু দেখে নেবে। কোন আম সবচেয়ে আগে আসে বাজারে, কোন আম সবচেয়ে শেষে আসে, এগুলো তোমরা জানোই। সবচেয়ে আগে আসে গোলাপ ঘাস, আর সবচেয়ে শেষে আসে ঝুমকো ফজলি, ফজলি আম, এটাই সবচেয়ে শেষে আছে। তো এই আমের গুণাগুণ, আম খেয়ে আমাদের কি উপকার হয় বা আমরা কি পুষ্টি পাই জানো তোমরা? আমে সবচেয়ে বেশি রয়েছে কার্বোহাইড্রেট, তাছাড়া খুব সামান্য পরিমাণে প্রোটিন, ফ্যাট, মানে এটা নগণ্য পরিমাণে একেবারে। আর সবচেয়ে বেশি পরিমাণে যেটা আমরা পাই বা আমাদের প্রয়োজনে, সেটা হচ্ছে বিভিন্ন ভিটামিন আর খনিজ মৌল। ভিটামিন, খনিজ মৌলগুলোই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই ফল থেকে নেওয়া। আচ্ছা, আর আমের ক্ষেত্রে বংশবিস্তার পদ্ধতি দেখবে ওখানে সরাসরি, জানো আমের আঁটি থেকেও গাছ হতে পারে, এটা খুব নর্মাল পদ্ধতি। তবে খুব ভালো আমের গাছ থেকেও যদি তুমি আঁটি নিয়ে গাছ করো, ওই আঁটি থেকে যে গাছ হবে তাতে কিন্তু ওই ভালো মানের আম নাও হতে পারে। সেই জন্য তার গুণমান বজায় রাখার ক্ষেত্রে এখন যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটা হচ্ছে কাটিংস বা শাখা কলম। তো ওই ভালো আম গাছের কোনো একটা শাখা নির্বাচন করে কলম পদ্ধতি এটাকে বলে। যেমন স্কুলে তোমরা দেখবে হয়তো গোলাপ গাছের অনেক কাটিংস রয়েছে, শাখা কলম রয়েছে, যে ওই গোলাপ গাছের একটা শাখায় কিছুটা ছাল তুলে দিয়ে, সার মাটি দিয়ে, অক্সিন পাউডার দিয়ে বেঁধে রাখা হয়েছে। একসময় ওখানে রুট তৈরি হবে, রুট তৈরি হলে ওই শাখাটা কেটে নিয়ে আবার বসানো হয়। আমের ক্ষেত্রেও তাই করা হয়। আবার কখনো কখনো হয় দুটো ভিন্ন জাতের আমের মধ্যে জোড় কলম বা গ্রাফটিং করা হয়। তো এই জোড় কলম বা গ্রাফটিংয়ের ক্ষেত্রে দুটো গাছের দুটো ভিন্ন প্রজাতির হতে পারে, কিন্তু একই গণের অন্তর্ভুক্ত হতে হবে আর কি। তো দুই জাতের আমের দুটো শাখা নিয়ে ওই শাখার কিছুটা অংশ ছালমুক্ত করার পর ওটাকে একসাথে বেঁধে দেওয়া হয় সার মাটি দিয়ে, তারপর পলিথিনের প্যাকেট দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এবং নিয়মিত জল দিতে হয় ওখানে। দেখা যাবে কিছুদিন পর ওই জায়গায় ক্যাম্বিয়াম কলা বলে একটা রয়েছে, গনুভাজক কলা রয়েছে, তোমরা পরে পড়বে, তাদের মধ্যে সংযোগ স্থাপন হয়ে যায়, সেখানে দুটো ডাল জোড়া লেগে যায়। এবার কি করা হয়, একটা ডালের গোড়াটা, যেটা রুটটা রয়েছে মাটির সাথে, সেটাকে রেখে আর একটা শাখা ওপরের অংশ কেটে নেওয়া হয়। অর্থাৎ ওই যে জোড় কলমটা তৈরি হলো তাতে গোড়ার দিকে যেটা থাকলো, যে নতুন গাছটা পাওয়া গেল, গোড়ার দিকে যে অংশটা থাকলো সেটা মূল সহ মাটিতে আবদ্ধ রয়েছে, আর জোড় কলমের উপরের দিকে যে অংশটা থাকলো সেটা অন্য গাছের শাখার উপরের অংশটা, মাটির সাথে তার সম্পর্ক নেই। আর মাটির সাথে যেটা লেগে রয়েছে সেটাকে স্টক বলে, আর যেটা ওপরে স্টকের ওপরে লাগানো রয়েছে সেটাকে বলে শিয়ন। আর এই নতুন যে জোড় কলমে গাছটা পাওয়া গেল সেটাতে শিয়নের বৈশিষ্ট্যটাই প্রকাশিত হবে। এই জোড় কলমের মাধ্যমেই অথবা শাখা কলমের মাধ্যমে আমের বংশবিস্তার হয়। তাছাড়া বীজ বা সিড ফেলে তো স্বাভাবিকভাবেই হয়ই। এবার আসবো আমরা চা।
তো চা এর চাষের জন্য সেভাবে জমি তৈরি, তারপর বীজ বোনা অথবা তার বংশবিস্তারের যা পদ্ধতি রয়েছে সেটা, তারপর সার প্রয়োগ, আগাছানাশক, ফসল তোলা, সব কিছুই আমাদের একই রকমভাবে একটু জেনে নিতে হবে আর কি। আর চায়ের কত ভ্যারাইটিস রয়েছে, চা প্রসেসিং কিভাবে হয়, আর সবচেয়ে বেশি করে যেটা ভাবতে হবে আমাদের চায়ের গুণাগুণ। চা থেকে আমরা কি কি পেতে পারি। দেখো, চায়ের অনেক গুণাগুণ রয়েছে, চায়ের প্রকৃতি অনুসারেও তার গুণাগুণ খানিকটা বদলে যায়। আর আমরা যে চাটা খাই সচরাচর সেটা বেশিরভাগটাই ব্ল্যাক টি। এছাড়া গ্রিন টি রয়েছে, উলং টি রয়েছে, আর এখন তো অনেক রকমের তুলসী কিংবা অনেক কিছু মিশিয়ে চা তৈরি করা হচ্ছে, আদা তুলসী দিয়েও অনেক রকম ফ্লেভারওয়ালা চা তৈরি হচ্ছে। যাই হোক, ব্ল্যাক টিটাই আমরা সবচেয়ে বেশি খাই। এই সব চায়ের মধ্যেই রয়েছে ফ্ল্যাভোনয়েড কম্পাউন্ডস, পলিফেনল, বিশেষ করে বি কমপ্লেক্সের যত ভিটামিনগুলো রয়েছে, ফলিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড, এই সবই কিন্তু আমরা এই চা থেকেও পেতে পারি। সুতরাং চা অ্যান্টি ক্যান্সার প্রপার্টি এর মধ্যে রয়েছে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে চা ভালোভাবে কাজ করছে। তাছাড়া হার্ট অ্যাটাক কিংবা রিউম্যাটিক ফিভার এ সমস্ত ক্ষেত্রেও চা কার্যকরী। তো চায়ের বংশবিস্তার, জমি তৈরি, এটা নিয়ে আর কিছু বলবো। আবার চা জন্য যে জমি সেটা সাধারণত হিউমাসযুক্ত মৃত্তিকায় চা ভালো হয়। তো এই হিউমাস তৈরির জন্য অথবা নাইট্রোজেন বাড়ানোর জন্য কিছু কিছু উদ্ভিদের চাষ করা হয়। যেমন ধরুন সিট্রোনেল্লা ঘাস, ক্রোটালেরিয়া, এই সমস্ত উদ্ভিদ জন্মালে ওই উদ্ভিদের নাইট্রোজেন, ওরও মানে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া এর গুটিতে রয়েছে, তারাও নাইট্রোজেন সমৃদ্ধ করে এবং তার যে পাতা টাতাগুলো মাটিতে পচে যায় তার থেকে প্রচুর হিউমাস তৈরি হয়। সুতরাং চায়ের জন্য যে মাটির দরকার হয় হিউমাসযুক্ত মৃত্তিকা, এই জাতীয় উদ্ভিদের চাষ করলে একটা চাষের মাঝখানে অথবা চাষের জমিতেই নিয়মিত দূরত্ব অন্তরে এগুলো দিয়ে রাখলেও কার্যকরী হয়। আর শেড ট্রি হিসেবে সাধারণত সিলভার ওক ব্যবহার করা হয়, যাতে ছায়া, তার আর্দ্রতা সব কিছু মেনটেন করার জন্য। চার পর আমরা পড়ব মৌমাছি। এবার অ্যানিমাল হাজবেন্ডারির ক্ষেত্রে কয়েকটা রয়েছে, মৌমাছি রয়েছে, তারপর মৎস্য চাষ রয়েছে, এটা হলেই আমাদের, আর পোলট্রি রয়েছে। এই তিনটে হলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে একরকম। তো মৌমাছি চাষ বা এপিকালচার, মৌমাছি চাষ বা এপিকালচার, জানো যে মৌমাছি বিভিন্ন রকমের রয়েছে। কিছু রয়েছে ভারতীয় মৌমাছি, এপিস ইন্ডিকা, আবার আমাদের দেশেও আরও কিছু মৌমাছি রয়েছে যেগুলো ক্ষুদে মৌমাছি, ছোট ছোট মৌমাছি বলে। আবার কিছু রয়েছে রক বি বলে, পাহাড়ি মৌমাছি রয়েছে। আর বিদেশি বা ইউরোপিয়ান মৌমাছি বলতে এপিস মেলিফেরা, এপিস ইন্ডিকা, এপিস ফ্লোরিয়া, আর এপিস মেলিফেরা, এপিস ডরসাটা, এরকম বিভিন্ন প্রজাতির মৌমাছি রয়েছে। কয়েকটা নাম একটু বলে দিই তোমাদের। এপিস ইন্ডিকা, এটা আমাদের ভারতীয় মৌমাছি। এপিস ফ্লোরিয়া, এটা হচ্ছে ক্ষুদে মৌমাছি, ছোট মৌমাছি। এপিস ডরসাটা, এটা হচ্ছে রক বি, পাহাড়ি মৌমাছি। আর এপিস মেলিফেরা, এটা হচ্ছে ইউরোপিয়ান মৌমাছি। যাই হোক, এই মৌমাছি বিভিন্ন রকমের হয়, তাদের থেকে মধু বিভিন্ন পরিমাণেও আমরা পেয়ে থাকি। তো এই মধু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। মধুর যে পুষ্টি গুণ বা তার উপকারিতা বইতে দেখবে অনেকগুলো রয়েছে। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড যতগুলো সবই প্রায় আমরা মধু থেকে পেতে পারি। ভিটামিন বি কমপ্লেক্সের সমস্ত ভিটামিন, প্রায় ভিটামিন এ, ভিটামিন সি যথেষ্ট পরিমাণে মধু থেকে পাই। এবার ভিটামিনের পরিমাণ নির্ভর করছে কোন ফুল থেকে মৌমাছিরা এই মকরন্ধ্র বা নেকটার সংগ্রহ করছে, তার উপর ডিপেন্ড করছে মধুর মধ্যে কোন কোন ভিটামিন কি পরিমাণে থাকতে পারে। আর মধু শর্করার তো উৎকৃষ্ট উৎস, ডেক্সট্রোজ, লেভুলোজ যথেষ্ট পরিমাণে রয়েছে। এবার মধুর চাষ বা এপিকালচারের ক্ষেত্রে চিরাচরিত প্রথা আর মডার্ন পদ্ধতি দুটোই প্রয়োগ করা হয়। চিরাচরিত প্রথা বলতে সচরাচর বাড়ির আনাচে কানাচে অথবা গাছের ডালে কিংবা ভাঙা বাড়ি কিংবা পোড়ো বাড়ির ক্ষেত্রে, অথবা পাহাড়ে কিংবা কার্নিশে প্রচুর মৌচাক নিজের ইচ্ছাতেই ওরা বাসা বানায় আর
মানুষ দেখতে পেয়ে প্রয়োজন মতো ওখান থেকে মধু সংগ্রহ করে নিতে পারে। এটা চিরাচরিত পদ্ধতি। আবার অনেক সময় করা হয় কোনো বাড়ির কাছাকাছি যেখানে ফুলের বাগান রয়েছে, সেখানে অনেকেই কোনো হাঁড়ি কিংবা কোনো গাছের ডাল ঠিক সাইজ করে বসিয়ে রাখে একটু আড়ালে, যেখানে মানুষের যাতায়াত কম, সেখানে কিন্তু মৌমাছিরা নিজেরাই বাসা বানিয়ে ফেলতে পারে। আর কৃত্রিমভাবে যেটা করা হচ্ছে তার জন্য ব্যবহার করা হয় ল্যাংস্ট্রথ বক্স। বিজ্ঞানী ল্যাংস্ট্রথ আবিষ্কার করেছিলেন মৌবাক্স বা ল্যাংস্ট্রথ বক্স। এটা কাঠের তৈরি বাক্স। সেই কাঠের তৈরি বাক্সের কতগুলো অংশ রয়েছে। একদম নিচে তার একটা স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডের ঠিক ওপরেই একটা ছোট্ট ছিদ্র রয়েছে যেখান থেকে মৌমাছিরা যাতায়াত করতে পারবে। তারপরে রয়েছে ব্রুড চেম্বার, তারপরে রয়েছে সুপার। এই সুপার আর ব্রুড চেম্বারের মাঝে একটা সেপারেটর রয়েছে যাতে কুইন বা রানী মৌমাছি ওখানে পৌঁছতে না পারে। এই সুপারেই কিন্তু মধুগুলো সব জমা হয়। তার উপরে রয়েছে টপ কভার। এই টপ কভার থেকে ভেন্টিলেশনেরও ব্যবস্থা রয়েছে। এবার কোনো ফুলের বাগান বা সেরকম জায়গায় রয়েছে, এইভাবে মৌবাক্স বা ল্যাংস্ট্রথ বক্স বসিয়ে রাখলেই মৌমাছিরা নিজের থেকেও চলে আসতে পারে, অথবা কোনো চার থেকে একটা রানী মৌমাছি আর বেশ কিছু শ্রমিক মৌমাছিকে নিয়ে এসে ওখানে ছেড়ে দিলেই ওরা কিন্তু ওখানে প্রয়োজনীয় ব্যবস্থা যে করা রয়েছে সেটা বুঝতে পারে, এবং কিছুদিনের মধ্যেই ওরা মকরন্ধ্র সংগ্রহ করে ওখানে চাক বানিয়ে ফেলে, সুপারের মধ্যে চাক বানিয়ে ফেলে। আর ব্রুড চেম্বারে সেখানে রানী মৌমাছি প্রচুর ডিম পাড়ে, ওই ডিমগুলো ওখানেই থাকে, ওখান থেকে আবার তাদের পরবর্তী বংশধর তৈরি হয়। এবার মকরন্দ সংগ্রহ করে সাধারণত শ্রমিক মৌচাকে 3 রকমের মৌমাছি থাকে। একটা হচ্ছে রানী মৌমাছি, কুইন, আর একটা হচ্ছে পুরুষ মৌমাছি বা ড্রোন, আর আরেকটা হচ্ছে শ্রমিক মৌমাছি বা ওয়ার্কার। তো রানী মৌমাছি ডিম পাড়াই তাদের কাজ, পুরুষ মৌমাছি শুধু প্রজননে অংশগ্রহণ করাই তাদের কাজ, শ্রমিক মৌমাছি বা ওয়ার্কার এরাই কিন্তু যাবতীয় কাজ করে। মৌচাক বানানো, মধু সংগ্রহ করা, লার্ভার লালন পালন, মৌচাক নষ্ট হয়ে গেলে তার রিপেয়ারিং, সমস্ত কাজই কিন্তু করছে ওয়ার্কার হানিবিজ। আচ্ছা, এই যে কৃত্রিমভাবে চাষ করা হচ্ছে, এখানে যে সুপার রয়েছে সেই সুপারে কাঠের ফ্রেম, সেটা মুভেবল, সরানো যায়, সেখানেই এরা চাক বানায়, সেখানেই মধু সংগ্রহ করে। তো ওখানে মধু জমিয়ে রাখার পর যারা এই এপিয়ারির সাথে যুক্ত তারা বুঝতে পারে কোন সময় মধু ওখানে জমে গেছে যথেষ্ট, সেই সময় নিয়ে নিতে হবে, নাহলে মৌমাছিরা নিজেরাই খেতে শুরু করবে। তখন ওই সুপার থেকে যে কাঠের ফ্রেমে মৌচাক হয়েছে সেটাকে সরিয়ে আনা হয়, সরিয়ে বের করে আনা হয়, বের করে এনে সেন্ট্রিফিউজ মেশিনে ওটাকে বসিয়ে ডেফিনিট আরপিএমে ওটাকে ঘোরানো হয় ওখান থেকে। তো তার আগে ওই যে মৌপুট্রিগুলো ছিল, বি হাইভে যে চেম্বারগুলো ছিল, হেক্সাগোনাল যে চেম্বারগুলো, তার মুখগুলো কেটে নেওয়া হয়, হালকা করে কেটে নেওয়া হয়, তারপর সেন্ট্রিফিউজ মেশিনে রেখে ডেফিনিট আরপিএমে ঘোরালেই ওখান থেকে মধু বেরিয়ে আসে, আর মৌচাকের কিন্তু কোনো ক্ষতি হয় না। তো পুরো মধু নিয়ে নেওয়ার পর আবার ওই ফ্রেমটাকে সুপার ওই চেম্বারে রেখে দেওয়া হয়। দেখা যায় পরের সময়ে 1 মাস পরে আবার তারা মধু সংগ্রহ করতে শুরু করে। তাহলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু আমরা এই মৌবাক্স থেকেই পর্যাপ্ত পরিমাণে মধু সংগ্রহ করতে পারি। তো এক্ষেত্রে সুবিধা হয় কি, যে মধু সংগৃহীত হয় সেই মধুটা কিন্তু একেবারে পিওর, সেখানে কোনো রকম কন্টামিনেশন থাকে না। আর চাক ভেঙে যে মধুগুলো আমরা বাজার থেকে বা এমনি সচরাচর যারা পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসে, তারা কিন্তু ওই মৌচাকটাকে যেভাবে নিংড়ে সেখান থেকে মধু বের করে, তাতে কিন্তু প্রচুর কন্টামিনেশন হতে পারে। আর এই আধুনিক পদ্ধতিতে মৌবাক্স ব্যবহার করে যে মধু সংগ্রহ করা হয়, সেখানে কিন্তু মধু পুরোপুরি বিশুদ্ধ মধু, সেখানে কোনো রকম কন্টামিনেশনের কোনো ব্যাপারই নেই। আচ্ছা, তাহলে মধুর উপকারিতাটা একটু বই থেকে তোমরা পড়ে ফেলবে। এরপর রয়েছে মৎস্য চাষ বা পিসিকালচার। এটাও একটা বিরাট ব্যাপার, কেননা এই মৎস্য চাষ দুরকমভাবে হতে পারে। একটা হচ্ছে সমুদ্রের জলেও হতে পারে, আবার নদী নালা পুকুর এই সমস্ত জায়গাতেও হতে পারে। তো অন্তর্দেশীয় আর সামুদ্রিক আমরা মানে ব্রডলি যদি ক্লাসিফাই করি, দুভাবে মৎস্য চাষকে বলা যেতে পারে। সামুদ্রিক বলতে বোঝায় ডিপ শীতে অনেক মানে ফিশিং করা হয়, মাছ ধরা হয়, তার জন্য বড় বড় ট্রলার কিংবা বড় বড় জাহাজ যায়। আবার কোস্টাল রিজিয়নেও হয়। আর যেটা ইনল্যান্ড, সেই ইনল্যান্ড ফিশারিজের মধ্যেই পড়বে আমাদের নদী নালা পুকুর টুকুর যেগুলো রয়েছে সেখান থেকে মৎস্য সংগ্রহ, আর রয়েছে যেগুলো সমুদ্রের বা নদীর খাড়ি অঞ্চলে যে সমস্ত নোনা জল ঢুকে যায় সেই সমস্ত জায়গা থেকে মৎস্য সংগ্রহ। আবার এই মাছ যে সমুদ্র হোক কিংবা অন্তর্দেশীয় যেখানেই হচ্ছে, সেখানে কিন্তু মিষ্টি জলেরও মাছ রয়েছে, নোনা জলেরও মাছ রয়েছে। তো এই মাছের চরিত্র অনুযায়ী মাছ আবার অনেক রকম হতে পারে। আর এই মাছ চাষ বলতে আমরা সবচেয়ে যে মাছ
প্রথম থেকেই খেয়ে আসছি বা জেনে আসছি, সেটা হচ্ছে কার্প। কার্প বা পোনা জাতীয় মাছ, এই টার্মটা খুব ব্যবহার করি আমরা। কার্প কাকে বলবো আমরা? কার্প হচ্ছে মিষ্টি জলের মাছ, প্রধানত মিষ্টি জলের মাছ যাদের দেহে সাইক্লয়েড আঁশ রয়েছে, কিন্তু মাথাতে কোনো আঁশ নেই। মাথাতে আঁশ নেই, বাকি সারা দেহে সাইক্লয়েড স্কেল রয়েছে। তার যে ট্রাঙ্ক বা দেহকাণ্ড, সেই অংশে এদের সুইম ব্লাডার বা বায়ুপটকা থাকবে, কিন্তু কোনো অতিরিক্ত শ্বাসঙ্গ বা অ্যাক্সেসরি রেসপিরেটরি গ্ল্যান্ড থাকবে না। তাহলে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান থাকবে না, সুইম ব্লাডার থাকবে, সাইক্লয়েড আঁশ থাকবে, কিন্তু মাথায় কোনো আঁশ থাকবে না। এরকম যে মাছ, আবার এদের চোয়ালে কোনো দাঁত থাকবে না। কিছু কিছু মাছের ক্ষেত্রে দাঁত থাকে, তারা কার্পের মধ্যে পড়বে না। এরাই হচ্ছে কার্প জাতীয়। যত রুই, কাতলা, মৃগেল, বাটা, পুঁটি, এরা কিন্তু বাটা, এরা সব কার্প জাতীয় মাছের মধ্যেই পড়বে। তো এই মাছও আবার তার উৎস অনুসারে, আমাদের দেশে যে মাছ পাওয়া যায় সেগুলো, আর কিছু বিদেশ থেকে আমদানি করা মাছ রয়েছে সেগুলো, যেমন ইন্ডিজিনিয়াস মাছ। আমাদের দেশের যে মাছগুলো সেগুলো ইন্ডিজিনাস মাছ, আর যেগুলো বাইরে থেকে আমদানি করা হয়েছে সেগুলো এক্সোটিক। এক্সোটিক ফিশের মধ্যে জানো তোমরা, সিলভার কার্প রয়েছে, গ্রাস কার্প রয়েছে, তিলাপিয়া রয়েছে। এগুলো সব বিদেশ থেকে আসা মাছ বা বিদেশি জাতের মাছ। আর আমাদের দেশের মাছ বলতে রুই, কাতলা, মাগুর, শিঙ্গি। তবে আফ্রিকান যে রাক্ষসী মাগুর, সেটা কিন্তু আমাদের এখানকার না, ওটা বিদেশ থেকে এসেছে। যাই হোক, এবার মাছের গুণাগুণ। মাছ থেকে আমরা কি পাই? মাছ থেকে আমরা সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন বলতে বোঝায় যেখানে সমস্ত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো আছে। এই মাছের প্রোটিনের মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের শরীরের পক্ষে খুব প্রয়োজন, সবগুলিই পাওয়া যায়। সুতরাং মাছের প্রোটিন খুব উৎকৃষ্ট মানের প্রোটিন, যার থেকে আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সব পাবো। তাছাড়া রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, অনেক রকম খনিজ মৌল, আর কিছু ভিটামিন। ভিটামিন এ বিশেষ করে, যকৃৎ নিঃসৃত তেল যে কোনো মাছের ক্ষেত্রেই সেখান থেকে আমরা পেতে পারি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ। আচ্ছা, এবার আসবো মাছের চাষের পদ্ধতি। মাছের চাষ বিভিন্নভাবে করা হয়। পুকুর, নদী, নালাতে তো স্বাভাবিকভাবেই মাছ বেড়ে ওঠে, আবার মাছ চারাপোনা ছাড়াও হয়, এবং সেখান থেকে নির্দিষ্ট সময় অন্তর তাদের ধরা হয়। আবার যেখানে ফিশারিজ রয়েছে, পিসিকালচারের বিজ্ঞানসম্মত উপায়ে চাষ হচ্ছে, সেখানে করা হয় কি না, কতকগুলো নির্দিষ্ট পুকুর তৈরি করা হয়, যেগুলোকে হাপা বলে, হাপা বা ট্যাঙ্ক। যেমন করা হয় কি না, একটা নির্দিষ্ট হাপা যেখানে পরিণত পুরুষ মাছ আর স্ত্রী মাছ থেকে ডিম সংগ্রহ করা হয়, তো অন্তত 1 কিলো ওজনের মাছ হতে হবে। এবার তাদের ডিমগুলো সংগ্রহ করার জন্য করা হয় কি, ব্রিডিং হাপা বলে একটা হাপা সেখানে ছেড়ে দেওয়া হয়। একটা পুরুষ মাছের, একটা স্ত্রী মাছের পেছনে 2টো পুরুষ মাছ ছেড়ে দেওয়া হয়। তাদের তার আগে কিছু গোনাডোট্রপিক হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়, একটা বলবো, হাইপোফাইসেশন পদ্ধতিটা বলবো। তো ছেড়ে দিলে পর দেখা যায় কি, ওরা ওই ব্রিডিং হাপাতে পুরুষ মাছ আর স্ত্রী মাছ, তারা পুরুষ মাছ তার শুক্রাণু নিক্ষেপ করে, আর স্ত্রী মাছ তার ডিম্বাণু নিক্ষেপ করে। এটাকে বলে স্পন, জলে যেগুলো নিক্ষেপিত হলো। এবার ওই স্পনের যে শুক্রাণু আর ডিম্বাণু, তাদের মিলন হয়, এটা কি বলে ফার্টিলাইজেশন। এবার ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর সেখান থেকে ফ্রাই বা হ্যাচলিং তৈরি হয়। এই ফ্রাই বা হ্যাচলিং তৈরি হলে ওই ব্রিডিং হাপা থেকে এবার তুলে আনা হয়, জাল দিয়ে তুলে এনে এবার এদের নার্সারি ট্যাঙ্কে রাখা হয়। এই নার্সারি ট্যাঙ্কে কিছুদিন রাখার পর তারা আরেকটু বড় হয়, তখন তাদের বলে ফিঙ্গারলিং বা ধানিপোনা। এই ফিঙ্গারলিং বা ধানিপোনা তৈরি হয়ে যাওয়ার পর তারপর তাদের তুলে এনে আবার একটা ট্যাঙ্কে বা হাপাতে রাখা হয়। সেই হাপাটা হচ্ছে রিয়ারিং ট্যাঙ্ক। ওই রিয়ারিং ট্যাঙ্কে রাখার পর আবার খানিকটা বড় হয়ে যায়, তৈরি হয় চারাপোনা। চারাপোনা তৈরি হওয়ার পর এবার স্টকিং ট্যাঙ্কে ওদের ট্রান্সফার করা হয়। স্টকিং ট্যাঙ্কে এবার রেখে দেওয়ার পর এবার নির্দিষ্ট সময় অন্তর ধরা হয় তাদের সাইজ অনুযায়ী। কখনো কোনো ছোট ছোট মাছ হিসেবে, মানে 400 গ্রাম 500 গ্রাম হয়েছে, সেগুলোও ধরা হয়। কখনো কিছু রেখে দেওয়া হয় যাতে তারা আরও বড় হতে পারে, 2 কিলো, 4 কিলো, 5 কিলো, 6 কিলো, 10-12 কিলো পর্যন্ত তাদের হতে পারে। স্টকিং ট্যাঙ্কে কতদিন রাখা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। এইভাবে আধুনিক যে ফিশারিজ, তাতে মাছের চাষ করা হয়। এবার পোলট্রি, এই পোলট্রিটা হলেই আমাদের একরকম শেষ হচ্ছে। পোলট্রি হচ্ছে, আমরা পোলট্রি বলতে আমরা মুরগি চাষ বা ফাউল, এদের চাষের কথাই বলবো। তো এই মুরগি বিভিন্ন রকমের হয়।
তাদের ওজন অনুসারে, তাদের মানে কোন কাজে তাদের ব্যবহার করা হয় তার ভিত্তিতে অনেক রকম ভাগ রয়েছে। যেমন ধরো কিছু মুরগি রয়েছে তারা শুধু ডিম দেয়, কিছু মুরগি রয়েছে তাদের থেকে আমরা মাংসটাই প্রধানত গ্রহণ করি, আবার কিছু রয়েছে দুটো কাজেই ব্যবহার করে, তারা ডিমও দেয় আবার মাংসের জন্য তাদের কাজে লাগানো হয়। তো এই ভিত্তিতে এইগুলোকে ভাগ করা হয়। লেইং বার্ড মানে যারা শুধু ডিম পাড়ে, আবার কিছু রয়েছে টেবিল ব্রিড যাদের থেকে আমরা শুধু মাংসটাই নিই, আবার রয়েছে কিছু ডুয়াল ব্রিড, উভয়ই মাংস এবং ডিম দুটোই আমরা পেতে পারি। দেখি বইতে কতগুলো ভ্যারাইটি দেওয়া রয়েছে। যেমন লেইং বার্ড বলতে যারা শুধু ডিম পাড়ে, দেখবে লেঘর্ন, মিনরকা, এরা হচ্ছে লেইং বার্ডের মধ্যে পড়ে। আবার দেখো টেবিল ব্রিডের মধ্যে পড়বে আশিল, চিটাগাং, এই সমস্ত ভ্যারাইটি পড়বে টেবিল ব্রিডের মধ্যে। আর এই আশিল ভ্যারাইটিটা হয়তো তোমরা দেখেছো বাঁকুড়া কিংবা পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে যে মোরগ লড়াই হয় তার জন্য যে মোরগটা মানে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে আশিল ভ্যারাইটিস। এরা সাধারণত টেবিল ব্রিড হিসেবে ভীষণই উৎকৃষ্ট। আর ডুয়াল ব্রিড হিসেবে তো অনেকগুলোই রয়েছে, যেমন রোড আইল্যান্ড রেড, প্লিমাউথ রক, এগুলো হচ্ছে ডুয়াল ব্রিড হিসেবে ব্যবহৃত হয়। আর ওজন অনুসারে কিংবা তা দেওয়ার ভিত্তিতে আবার মুরগিকে দুরকম ভাগে ভাগ করা হচ্ছে। কিছু হালকা জাত হয় যাদের ওজন যথেষ্ট কম হয়, মানে 2-3 কিলোগ্রামের মধ্যে, আবার কিছু রয়েছে 3 কিলোগ্রামের ওপরে, আবার কিছু রয়েছে সিটার, ডিমে তা দেয়, আবার কিছু রয়েছে নন সিটার, ডিমে কখনো তা দেয় না। এই নন সিটারদের মধ্যে রয়েছে প্রধানত ওই লেঘর্ন, মিনরকা, এরা নন সিটার, ডিমে তা দিচ্ছে না। আবার এই যে কোচিন কিংবা ব্রাহ্মা এই সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে এরা কিন্তু সিটার, ডিমে তা দেয়। আর এখন তো জানো পোলট্রিতে ডিমে তা দেওয়ার জন্য আর মুরগিকে কাজে লাগানো হচ্ছে না, সেখানে হ্যাচিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে ইনকিউবেটর। যে ডিমগুলো আমরা ইনকিউবেটরে দেব সেখানে ডেফিনিট টেম্পারেচারটা মেনটেন করা হয়। মুরগির ডিমে তা দিলে যেটা করা হয় ইনকিউবেটর মেশিনই সেটা করে দিচ্ছে, ফলে একসাথে কয়েক হাজার মুরগি ইনকিউবেটর মেশিনের মাধ্যমেই খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা সম্ভব হচ্ছে। এবার এদের পালন পদ্ধতির জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে। গ্রামাঞ্চলে যারা আছো তারা তো জানোই যে প্রচুর মুরগিকে ছেড়ে দেওয়া হয়, দিনের বেলা ছেড়ে দেওয়া হলো, তারা ঘুরলো, আবার সন্ধেবেলা বাড়িতে ফিরে এলো। তো এটা পুরনো বা চিরাচরিত পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে যে চাষবাস করা হচ্ছে সেটা হচ্ছে ডিপ লিটার সিস্টেম। দুটো তোমাদের সিলেবাসে রয়েছে, একটা হচ্ছে ডিপ লিটার সিস্টেম আর একটা হচ্ছে ব্যাটারি খাঁচা পদ্ধতি, ব্যাটারি কেজ সিস্টেম আর একটা ডিপ লিটার সিস্টেম। তো যাই হোক না কেন, এই ডিপ লিটার কিংবা ব্যাটারি কেজ সিস্টেমে কী করা হচ্ছে, নিয়ন্ত্রিতভাবে নির্দিষ্ট ঘরের মধ্যে মুরগি থাকার ব্যবস্থা করা হচ্ছে, তাদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, ডিম দেওয়ার জন্য জায়গা এবং ডিম সংগ্রহ করার জন্য ব্যবস্থা, সব কিছুই নির্দিষ্টভাবে করা হয়। এবং তাদের অসুখ বিসুখ হলে পর সহজেই আইডেন্টিফাই করা যায়, তাদের আইসোলেট করে বাকি মুরগিদেরও সুস্থ রাখার ব্যবস্থা করা হয়। ওই ডিপ লিটার পদ্ধতির ক্ষেত্রে যে লিটার কথাটা বলা হচ্ছে, সেই লিটার হচ্ছে বেড, মানে যেখানে মুরগি থাকবে সেখানে শুকনো খড় কিংবা ঘাস কিংবা নারকেলের ছিপড়ে, শুকনো পাতা, এগুলোকে ভালো করে শুকনো করার পর পরপর বিছিয়ে বেশ খানিকটা উঁচু করে যে বেডের মতো করা হয় সেটাই হচ্ছে লিটার। তো এই লিটার তৈরি করার পর তারপর নতুন মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়, সেখানে তারা মলমূত্র ত্যাগ সবই করে, কিন্তু ওই লিটার সেগুলোকে শুষে নেয়। তারপর ইনফেক্টেন্ট ইউজ করা হয় যাতে ওখান থেকে কোনো ইনফেকশন না ছড়ায়। এভাবে বেশ কিছুদিন থাকার পর যখন অনেক বেশি বর্জ্য ওখানে সংগৃহীত হয়ে যায় তখন ওই লিটারের ওপরের অংশটাকে আবার পরিবর্তন তুলে নেওয়া হয়, আবার নতুন করে লিটার বেছানো হয়। এর ফলে এই ডিপ লিটার পদ্ধতিতে খুব সুস্থ স্বাভাবিকভাবে একসাথে অনেক মুরগির চাষ করা সম্ভব হয়। আর যে খাবার দাবার দেওয়া হয় তার জন্য কোথাও যদি তোমরা দেখতে যাও কোনো এই মুরগি চাষের পদ্ধতি পোলট্রি ফার্মিংয়ের ক্ষেত্রে, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে খাবার দাবার দেওয়ার যে ব্যবস্থা করা রয়েছে সেখানে কিন্তু কোনো ফাউল উঠে ওখানে বসতে পারবে না, খাবার নষ্ট করতে পারবে না। আবার জলের ব্যবস্থা যেটা রয়েছে সেখানে কিন্তু ওরা পৌঁছে গিয়ে সেটাকে নষ্ট করতে পারবে না, নির্দিষ্ট অংশের মধ্য দিয়ে তাদের ঠোঁটটা বাড়িয়ে তারা ওই জল কিংবা খাদ্য সংগ্রহ করতে পারে। আর মুরগির ক্ষেত্রে যেটা টেবিল ব্রিড হিসেবে আমরা খাই প্রায়, তোমরা প্রতি শনিবার করে খাও, সেটা হচ্ছে ব্রয়লার। এই ব্রয়লার ভ্যারাইটি যেটা তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু একটা হাইব্রিড ভ্যারাইটি। এই যে মেল কর্নিশ ভ্যারাইটির সাথে
হোয়াইট প্লিমাউথ রক মুরগির সাথে মেল কর্নিশ ভ্যারাইটি, এদের হাইব্রিডাইজেশন করে এই ব্রয়লার ভ্যারাইটিটা তৈরি করা হচ্ছে। এটার সুবিধে হচ্ছে এটা খুব কম সময়ের মধ্যে ভীষণ ওয়েট গেইন করতে পারে, মানে প্রায় 7 সপ্তাহের মধ্যে, 7 সপ্তাহ ম্যাক্সিমাম লাগতে পারে, তাতেই তারা প্রায় 2.5 থেকে 3 কিলো ওয়েট গেইন করতে পারে। প্রচুর খায় এবং খুব তাড়াতাড়ি তাদের গ্রোথ রেট, যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই যদি 2-3 কিলো হয়ে যেতে পারে বাজারে আনতে পারে এবং অনেক বেশি প্রফিটেবল। যদিও এই ফাস্ট গ্রোথ রেট এই মাংস খাওয়ার ক্ষেত্রে আমাদের শারীরিক কোনো সমস্যার সম্পর্ক আছে কিনা সে বিষয়ে আরও অনেক গবেষণার দরকার। আপাতত আমরা যথেষ্ট বাজারে মুরগির সাপ্লাই পাচ্ছি এই ব্রয়লার ভ্যারাইটিটা আসার ফলে। এবার ডিমের গুণাগুণ এবং মাংসের গুণাগুণ, যেন ডিম এবং মাংস এখানেও এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস, অপরিহার্য অ্যামিনো অ্যাসিডস প্রায় সবগুলোই পাবো আমরা। সেই দিক থেকে এদের মাংস কিংবা ডিম ফার্স্ট ক্লাস প্রোটিনের উৎস হিসেবে ব্যবহৃত হয়, নানা রকম অ্যামিনো অ্যাসিডের সরবরাহ করে, আর বেশ কিছু ভিটামিন এবং মিনারেলস তো রয়েছে। সুতরাং মাছ, মাংস, ডিম এগুলো প্রথম শ্রেণীর প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিন হিসেবে খুবই উৎকৃষ্ট। তাই এদের চাষ এবং এদের প্রোডাক্ট থেকে আমরা আমাদের পুষ্টির দিক থেকে অনেক বেনিফিট পাচ্ছি। আপাতত এই 8th চ্যাপ্টার অবধি তোমাদের কোনো রকম তোমরা একটু শুনলে, আরও ক্লাসে যখন আসবে স্কুল খোলার পর তখন ডিটেলসে আমরা একটু আলোচনা করব। তোমাদের যে যে জায়গায় কোয়েশ্চেন থেকে যাবে বা বুঝতে অসুবিধে হচ্ছে সেই জায়গাগুলো আমরা ক্লিয়ার করব। ডাউট ক্লিয়ারিং তো তখন হবে, আবার নতুন করে এই চ্যাপ্টারগুলো আমরা আরও একবার পড়াবো। আপাতত তোমাদের চ্যাপ্টারগুলো সম্বন্ধে একটু আইডিয়া করার জন্য এই ভিডিওটা তোমাদের হয়তো একটু হেল্প করবে। ভালো থাকো সবাই, আবার দেখা হবে ছুটির পর। একটু বলে নিই তোমাদের, আজ থেকে প্রায় 7 দশক আগে এক কবি বলে গেছিলেন, তার কথাতেই আমরা বলি, বিখ্যাত কবি, আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে। ভালো থাকো সবাই।